আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ এবছর, তোমাদের জন্য আমি নিয়মিত স্পেশাল মডেল টেস্ট লেকচার গাইড থেকে সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে স্পেশাল মডেল টেস্ট 3 এর গ বিভাগ এবং ঘ বিভাগ অর্থাৎ জ্যামিতি এবং তথ্য ও উপাত্তের যে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে সেই দুইটা নিয়ে আলোচনা করব। তবে আগের মতোই বোর্ডে নয়, এই দুইটা প্রশ্ন আমি খাতায় তোমাদের বুঝিয়ে দেব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। স্পেশাল মডেল টেস্ট 3 এর গ বিভাগ অর্থাৎ জ্যামিতি অংশে যে প্রশ্নটা আছে 4 নম্বর প্রশ্ন, এবিসিডি সামান্তরিকের এসি আর বিডি দুইটি কর্ণ। বলা হয়েছে ক নম্বর প্রশ্নে যে কোণ এবিসি প্লাস কোণ বিএডি এর মান কত, যুক্তি সহকারে ব্যাখ্যা করো। এবিসিডি একটা সামান্তরিক, আমরা একে নিয়েছি। এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক। এর এই এবিসি কোণ, এই যে এই কোণটা এবিসি, এই কোণ এবং বিএডি এই কোণ, অর্থাৎ এই যে এই দুইটা সন্নিহিত কোণ, এই দুইটা কোণের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে যুক্তি সহকারে। তো এই দুইটা হচ্ছে সামান্তরিকের দুইটা সন্নিহিত কোণ। সন্নিহিত মানে এই যে একটা বাহু সংলগ্ন যে দুইটা কোণ বা পরপর যে দুইটা কোণ, সেগুলো হচ্ছে সন্নিহিত কোণ। তো সামান্তরিকের সন্নিহিত দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়। তো সেই তথ্য অনুসরণ করে আমরা লিখে দিতে পারি যে এই কোণ দুইটা সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ কোণ এবিসি প্লাস কোণ বিএডি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তো কারণটাও লিখে দিচ্ছি, যেহেতু যুক্তি সহকারে ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। ব্যাখ্যা অবশ্য তেমন কিছু নাই, শুধু কারণটা লিখে দিলেই হয় যে কারণ এবিসিডি একটা সামান্তরিক আর সামান্তরিকের সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে সামান্তরিককে আয়তক্ষেত্র ধরে প্রতিটি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এস হলে প্রমাণ করো যে পি কিউ আর এস একটি রম্বস। তো সামান্তরিককে একটা আয়তক্ষেত্র ধরার কথা বলা হয়েছে। বিশেষ নির্বাচনে আমরা লিখছি তাহলে যে মনে করি এবিসিডি একটা আয়তক্ষেত্র আর পি কিউ আর এস হচ্ছে যথাক্রমে ওই আয়তক্ষেত্রের যে চারটা বাহু আছে এ বি, বিসি, সিডি এবং এডি, এই বাহুগুলোর মধ্যবিন্দু। পি কিউ আর এস এগুলো যদি পরপর যোগ করা হয়, পি এর সাথে কিউ, কিউ এর সাথে আর, আর এস, পি এস এগুলো যোগ করার কথা লিখেছি, তাহলে একটা চতুর্ভুজ তৈরি হবে। আমাদের প্রমাণ করতে হবে যে সেই চতুর্ভুজ পি কিউ আর এস এটা হচ্ছে একটা রম্বস। তো চিত্রটা দেখতে পাচ্ছ যে এবিসিডি হচ্ছে একটা আয়তক্ষেত্র, পি কিউ আর এস বাহুগুলোর মধ্যবিন্দু, সেগুলো যোগ করা হয়েছে। আমরা এখানে বাড়তি একটা অঙ্কন করেছি, এ আর সি যোগ করেছি, আবার বি আর ডি সেটাও যোগ করেছি, যদিও সেটা স্পষ্টভাবে দেখায়নি, একটু ডট ডট দিয়ে দেখানো হয়েছে। তো আমরা অঙ্কনে সেই কথা লিখেছি যে এ সি এবং বিডি যোগ করি। প্রমাণে ত্রিভুজ এবিসি এর এবি আর বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। এই যে এবিসি ত্রিভুজ, এবিসি এই ত্রিভুজ, এই ত্রিভুজের এবি বাহু আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি আর কিউ। তাহলে পি কিউ হচ্ছে এই মধ্যবিন্দুর সংযোগকারী রেখা। তো একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী রেখা হচ্ছে তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক হয়। তৃতীয় বাহু এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু বাদ দিলে তৃতীয় বাহু মানে হচ্ছে তাহলে এসি। তো তাহলে পি কিউ হচ্ছে এসি এর সমান্তরাল এবং দৈর্ঘ্যে পি কিউ হচ্ছে এসি এর অর্ধেক। তো আমরা লিখেছি যে পি কিউ সমান্তরাল এসি এবং পি কিউ ইজ ইকুয়াল টু হাফ এসি। একইভাবে যদি এই এ সি ডি এই পাশের ত্রিভুজটা নেওয়া হয়, সেই ক্ষেত্রে এডি এর মধ্যবিন্দু হচ্ছে এস, সিডি এর মধ্যবিন্দু আর। তাহলে এই যে এই ত্রিভুজের এই বাহু আর এই বাহুর মধ্যবিন্দু এস আর আর এর সংযোগকারী রেখা হচ্ছে এস আর। তো সেটা আবার এই যে তৃতীয় বাহু আবারও সেই এসি এর সমান্তরাল হবে। আমরা লিখলাম তাহলে যে ত্রিভুজ এসিডি এর সিডি আর এডি এর মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস। তাহলে আর এস আর এসি হচ্ছে সমান্তরাল। একইভাবে আর এস ইজ ইকুয়াল টু হাফ এসি। তো আর এস এবং পি কিউ দুইটাই হচ্ছে এসি এর সমান্তরাল, আবার পি কিউ আর আর এস দুইটাই হাফ এসি এর সমান। তো তাহলে আমরা লিখতে পারি যে পি কিউ আর আর এস যেহেতু দুইটা রেখাই হচ্ছে এসি এর সমান্তরাল, তাহলে পি কিউ আর আর এস এরাও পরস্পর সমান্তরাল হবে। আবার পি কিউ আর আর এস যেহেতু দুইটাই হাফ এসি এর সমান, তাহলে পি কিউ আর আর এস এরাও পরস্পর সমান হবে। তো তার মানে হলো কি পি কিউ আর এস এই যে
পি কিউ হচ্ছে এই রেখাটা, আর এস হচ্ছে এটা। এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। এরপর একইভাবে যদি আমরা এই বিডি কর্ণটা যোগ করি, বিডি কর্ণ, তাহলে যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হবে, একটা হচ্ছে এবিডি আর একটা বিসিডি। এই দুইটা ত্রিভুজ নিয়েও প্রমাণ করা যাবে যে এই পিএস আর হচ্ছে আর কিউ এরা পরস্পর সমান এবং সমান্তরাল। তো সেটা আর প্রমাণ করে দেখানোর প্রয়োজন নাই, যেহেতু হচ্ছে যে একই প্রসেস, আগে যে অংশটুকু দেখানো হয়েছে তার সাথে এটার প্রসেস একদম সেম। তো সেই কারণে সেটা আর দেখাতে হবে না, আমরা লিখে দিব যে অনুরূপভাবে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিসিডি নিয়ে প্রমাণ করা যায় যে কিউআর সমান্তরাল পিএস এবং কিউআর সমান সমান পিএস। তো তাহলে হচ্ছে যে এই পি কিউআরএস একটা আসলে সামান্তরিক প্রমাণ হচ্ছে, এতে করে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল সেটা প্রমাণ হয়েছে। তো এটা রম্বস প্রমাণ হচ্ছে না। রম্বস আসলে প্রমাণ করতে গেলে এটা আরো অনেক বড় একটা উপপাদ্য হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে এই দুই বাহু সমান সেটা আবার প্রমাণ করতে হবে, অথবা এই দুইটা বাহু সমান সেটা প্রমাণ করতে হবে। তো এখানে আসলে কি প্রশ্ন একটু ভুল আছে নাকি আমি ঠিক বুঝতে পারছি না। আমি এখানে রম্বসই লিখে দিয়েছি, কিন্তু এটা আসলে প্রকৃতপক্ষে যদি রম্বস প্রমাণ করতে চাই তাহলে এখানে আরো অনেকখানি কাজ করতে হবে। এখানে এস কিউ অথবা এদিকের এই আর পি যোগ করে তারপরে আবার এই যে এই পাশের এবং এই পাশের যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হবে সেই ত্রিভুজগুলো সর্বসম সেটা প্রমাণ করতে হবে। তো সেই ক্ষেত্রে এটা আরো অনেক বড় একটা প্রমাণ হয়ে যায়। তো এটা এত বড় হওয়ার কথা না, সম্ভবত এখানে সামান্তরিক হবে। তো পি কিউ আর এস একটা সামান্তরিক। আর যদি রম্বসও বলে, এভাবে করে আমরা রম্বস লিখে দিতে পারি, কারণ সামান্তরিক আর রম্বসের মধ্যে খুব একটা পার্থক্য নেই, শুধু বাহুর যে একটু সামান্য পার্থক্য আছে, যে সামান্তরিকের হচ্ছে কেবল বিপরীত বাহুগুলো সমান আর রম্বসে সবগুলো বাহু সমান। তো এখানে আমরা বিপরীত বাহুগুলো সমান প্রমাণ করেছি, যদিও সবগুলো বাহু সমান কিনা সেটা প্রমাণ করা হয় নাই। তবুও যেহেতু মানে এটা রম্বস প্রমাণ করতে গেলে অনেক বড় হয়ে যায়, আর এটা রম্বস এরকম হওয়ার কথাও না আসলে প্রশ্নটা। তো সে কারণে এই প্রশ্ন যেমন আছে সেটা তেমনই লিখে দিচ্ছি, পি কিউ আর এস হচ্ছে একটা রম্বস। জ্যামিতির গ নম্বর প্রশ্নটাতে আছে যে দেখাও যে রম্বস পি কিউ আর এস এর ক্ষেত্রফল হাফ ইন্টু আয়তক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল। এটা মোটামুটি সহজ একটা প্রশ্ন। বলা হয়েছে রম্বস পি কিউ আর এস, এই যে আমরা যে খ নম্বরে পি কিউ আর এস যে চতুর্ভুজটা পেয়েছিলাম, যেটা রম্বস প্রমাণ করা হয়েছিল, পি কিউ আর এস, এইটার ক্ষেত্রফল হচ্ছে যে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু আয়তক্ষেত্র এবিসিডি প্রমাণ করতে হবে সেটা। আমরা বিশেষ নির্বাচনে লিখেছি, মনে করি এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর ও এস, তাহলে পি কিউ আর এস হচ্ছে একটা রম্বস। প্রমাণ করতে হবে যে রম্বস পি কিউ আর এস এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু আয়তক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফলের সমান। আমরা তার জন্য এই পি আর আর এবং এস আর কিউ যোগ করেছি। যোগ করলে আমরা একটা সূত্র ব্যবহার করব এখানে, যে রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো পি কিউ আর এস যদি একটা রম্বস হয়, এর কর্ণ একটা হচ্ছে পি আর আর একটা এস কিউ। তো রম্বসের কর্ণ দুইটার গুণফল হচ্ছে পি আর এস কিউ এর গুণফল, তার সাথে একটা হাফ আছে অবশ্য, হাফ ইন্টু এস কিউ ইন্টু পি আর। রম্বস পি কিউ আর এস এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এস কিউ ইন্টু পি আর। এস কিউ এটাকে তো আমরা ইচ্ছা করলে এ বি লিখতে পারি, এস কিউ আর এ বি তো সমান। আবার পি আর এটাকে আমরা বিসি লিখতে পারি অথবা এডি লিখতে পারি, পি আর বিসি সেটাও সমান। তো লিখেছি হাফ ইন্টু এ বি ইন্টু বিসি। এ বি ইন্টু বিসি, এ বি হচ্ছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর বিসি হলো আয়তক্ষেত্রটার প্রস্থ। তো এ বি আর বিসি গুণ করলে তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়। এ বি ইন্টু বিসি এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখে দিতে পারি যে আয়তক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু আয়তক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল রম্বস পি কিউ আর এস এর ক্ষেত্রফলের সমান। তো যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এরপরে ঘ বিভাগ অর্থাৎ তথ্য ও উপাত্ত থেকে 5 নম্বর প্রশ্নটা, কতগুলো সংখ্যা দেয়া আছে এখানে, আর ক নম্বরে আবার আরো কতগুলো সংখ্যা দেয়া আছে। বলা হয়েছে উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করো। প্রচুরক আমরা জানি যে উপাত্তগুলোর মধ্যে যেই উপাত্তটা সর্বাধিকবার থাকে সেটাই হচ্ছে প্রচুরক। তো উপাত্তগুলো
প্রচুরকের জন্য আসলে সাজিয়ে লেখাটা জরুরি না, তবু আমরা এখানে সাজিয়ে লিখেছি। তাতে করে আমাদের কোন সংখ্যাটা একাধিকবার আছে বা সর্বাধিকবার আছে সেটা বুঝতে যেমন সুবিধা হবে, তেমনি হচ্ছে যে সাজিয়ে লেখার কারণে হচ্ছে যে অঙ্কটা কিছুটা বড় হবে। এটা 2 মার্কের একটা প্রশ্ন, শুধু যদি সরাসরি আমরা প্রচুরকের কথা লিখে দিই একদম ছোট হয়ে যায়। তো এখানে সাজিয়ে লেখার পর ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট যে কোনোভাবে সাজাতে পারো। আমি এখানে ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি। সাজানোর পর দেখা যাচ্ছে যে 40 1 2 3 4 4বার আছে, আর 44 1 2 3 4 44 আছে 4বার। বাকি সংখ্যাগুলো 43 2বার আছে, 46 48 54 55 57 এগুলো বাকি সবগুলো হচ্ছে একবার করে আছে। তো 4বার এটাই সর্বাধিক এবং 2টা সংখ্যা আছে 4বার করে। এখানে 40 এবং 44 সর্বাধিক 4বার করে আছে। তো তাহলে প্রচুরক এই দুইটাই, অর্থাৎ নির্ণেয় প্রচুরক 40 ও 44। খ নম্বর প্রশ্নে উদ্দীপকে যে উপাত্তগুলো আছে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। মধ্যক নির্ণয় করতে গেলে সাজিয়ে নেওয়াটা জরুরি, কারণ না সাজালে মধ্যপদ কোনটা সেটা আমরা বুঝতে পারবো না। কারণ ভিন্নভাবে উল্টাপাল্টা থাকলে তো মধ্যপদ এক এক সময় এক এক জিনিস আসবে, তো সেটা সাজিয়ে নিতে হবে। তো সাজিয়ে নেওয়া হয়েছে, প্রথমে সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, ইচ্ছা করলে বড় থেকে ছোটও সাজাতে পারো, আনসার একই হবে। তো এইখানে দেখা যাচ্ছে যে উপাত্ত সংখ্যা হলো 18টা। তো 18 এটা হচ্ছে জোড় সংখ্যা। জোড় বা বিজোড় এই কথাটা এখানে উল্লেখ করা প্রয়োজন, কারণ হচ্ছে মধ্যক নির্ণয়ের আমরা জানি যে 2 রকমের সূত্র আছে। জোড় হলে একরকম আর বিজোড় হলে আরেক রকম। মধ্যক যখন n এর মান হচ্ছে জোড়, অর্থাৎ উপাত্ত সংখ্যা যখন জোড়, তখন মধ্যক নির্ণয় সূত্র n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। সূত্রটা লিখেছি। এরপর n এর মান এখানে বসানো দরকার, আমি একটু সংক্ষেপে হিসাব করে দিয়েছি। n হচ্ছে 18, তা 18/2 মানে হচ্ছে 9তম পদ। আবার এখানে 9 যোগ 1 অর্থাৎ 10তম পদ। 9তম আর 10তম পদ যোগ করতে হবে, ভাগ করতে হবে 2 দিয়ে। তো এখানে গুণে 9তম পদ আর 10তম পদ খুঁজে বের করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, এই যে 45 আর হচ্ছে 10তম পদ হলো 46। 45 আর 46 যোগ ভাগ 2, যোগ করলে এটা 91 হবে, 2 দিয়ে ভাগ করে দিলে 45.5। তো এই হচ্ছে প্রদত্ত উপাত্তের মধ্যক। তথ্য উপাত্তে শেষের যে প্রশ্নটা আছে, শ্রেণীব্যাপ্তি 10 ধরে গড় নির্ণয় করতে বলা হয়েছে। তো শ্রেণীব্যাপ্তি 10 ধরে যদি আমরা গণসংখ্যা সারণী তৈরি করি, তার জন্য আমাদের শ্রেণী কয়টা হবে সেটা বের করতে হবে। আর শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের রেঞ্জ অর্থাৎ পরিসর জানা দরকার। আবার পরিসর বের করতে গেলে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় সংখ্যাটা জানা দরকার। তো এখানে প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে আমরা যেহেতু খ নম্বরে সাজিয়ে নিয়েছিলাম সর্বনিম্ন সর্বোচ্চ সংখ্যা, এটা বোঝা এখন সহজ ব্যাপার। সর্বনিম্ন সংখ্যা এখানে আছে হলো 22 আর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 70। তাহলে পরিসর সূত্র জানি আমরা যে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটা বিয়োগ, তার সাথে 1 যোগ। ইচ্ছা করলে সূত্রটা লিখতে পারো, যদিও প্রয়োজন নাই। সরাসরি মান বসিয়ে আমরা হিসাব করে দিয়েছি। 49 হচ্ছে পরিসর। শ্রেণীব্যাপ্তি 10 নেওয়ার কথা প্রশ্নে বলেছে। তো শ্রেণীব্যাপ্তি যদি 10 নেই তাহলে শ্রেণী সংখ্যা হবে পরিসরকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করলে 4.9 হয়। কিন্তু শ্রেণী সংখ্যা তো এরকম ভগ্নাংশ হয় না, যার কারণে পরের যে পূর্ণ সংখ্যা 5 সেটা নিয়েছি, আর এখানে এরকম প্রায় সমান এরকম একটা চিহ্ন দিয়েছি। এরপরে গণসংখ্যা নিবেশন সারণী। আমাদের সবচেয়ে ছোট সংখ্যা 22 আছে, আমরা 21 থেকে শুরু করেছি। 22 থেকেও শুরু করতে পারো। শ্রেণীব্যাপ্তি যেহেতু 10 নেওয়ার কথা বলেছে, 21 থেকে শুরু করলে এখানে এই শ্রেণীর ঊর্ধ্বসীমা 30-এ গিয়ে শেষ হবে। আর যদি 22 থেকে শুরু করি তাহলে 31 হবে, একটু অড লাগে দেখতে। তো সেই কারণে হচ্ছে যে 21 থেকে শুরু করেছি। আবার খুব বেশি আগে থেকে কিন্তু শুরু করা যাবে না, সেই ক্ষেত্রে আবার শেষে গিয়ে শ্রেণী সংখ্যা বাড়িয়ে নিতে হবে। তাহলে আমরা যে শ্রেণী সংখ্যা যেটা নির্ণয় করেছি সেটা আবার চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেই কারণে আবার সেদিকে খেয়াল রাখতে হবে। বাড়িয়ে না নেওয়াটাই ভালো, কিন্তু যদি বাড়িয়ে নিতে চাও খেয়াল রাখতে হবে যে শ্রেণী সংখ্যা পরিবর্তন হয়ে যায় কিনা। যে 5টা শ্রেণী আমরা নির্ণয় করেছি, 5টা শ্রেণীর মধ্যেই সর্বোচ্চ যে সংখ্যাটা আছে সেটা আসে কিনা। তো গড় নির্ণয় করতে বলা হয়েছে। গড় নির্ণয় করতে গেলে আমরা জানি যে fi xi এর সমষ্টি দরকার। fi মানে হচ্ছে গণসংখ্যা আর xi মানে হচ্ছে মধ্যবিন্দু। তো তাহলে মধ্যবিন্দু
আর হচ্ছে গণসংখ্যা প্রয়োজন। গণসংখ্যা নির্ণয় করতে গেলে আবার ট্যালি প্রয়োজন। আর শ্রেণী ব্যাপ্তি তো নিতেই হবে। আর তাছাড়া মধ্যমান হচ্ছে শ্রেণী ব্যাপ্তি থেকেই হিসাব করে বের করতে হবে। শ্রেণী ব্যাপ্তি 21 থেকে শুরু করে 30, 31 থেকে 40, এইভাবে করে বাকি শ্রেণীগুলো লেখা হয়েছে। শেষের শ্রেণী 61 থেকে 70। মধ্যমান, যেটাকে xi দিয়ে প্রকাশ করা হয় বা মধ্যবিন্দু, শ্রেণী মধ্যমানও বলতে পারি। এই শ্রেণীর যে 21 আর 30 নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা, এর মাঝখানের যেই সংখ্যাটা সেটাই হচ্ছে এই শ্রেণীর মধ্যমান। তো সেটা বের করতে গেলে 21 আর 30 যোগ করে 2 দিয়ে ভাগ। প্রত্যেকটা শ্রেণীরই একই হিসাব। 21 এখানে 31, 40 যোগ করে 2 দিয়ে ভাগ করলে এই 35.5 হবে। তবে সবগুলো এরকম করে হিসাব করে দেখার প্রয়োজন নেই। প্রথমের একটা হিসাব করে, যেহেতু শ্রেণী ব্যাপ্তি 10 ধরার কথা বলা হয়েছে, এই মধ্যমানের সাথে যদি আমরা পর্যায়ক্রমে 10 10 করে যোগ করি তাহলে পরবর্তী শ্রেণীগুলোর মধ্যমান পাওয়া যাবে। 25.5-এর সাথে 10 যোগ করে দিলে 35.5, আরও 10 যোগ করলে 45.5, এভাবে করে পরবর্তী মধ্যমানগুলো নির্ণয় করা হয়েছে। ট্যালি তো এখানে যেহেতু আমরা সাজিয়ে লিখেছি খ নম্বর প্রশ্নে, ট্যালি হিসাব করাটা সহজ। 21 থেকে 30-এর মধ্যে যে কয়টা উপাত্ত আছে সেই সংখ্যা অনুসারে ট্যালি চিহ্ন দিয়ে দিয়েছি। এভাবে করে প্রত্যেকটা শ্রেণীতে ট্যালি চিহ্ন দিয়ে সেগুলোর সাংখ্যিক মান, যেটাকে গণসংখ্যা অর্থাৎ FI দিয়ে প্রকাশ করা হয়, সেই সংখ্যাগুলো লিখেছি। যোগ করে দেখা যাচ্ছে যে এখানে n এর মান হচ্ছে 18 হচ্ছে। তো আমাদের তো মোট উপাত্ত 18টাই ছিল, তো তার মানে এটা ঠিকই আছে। FI XI অর্থাৎ FI আর XI এর গুণফল, গণসংখ্যা আর মধ্যমানের গুণফল, এই যে এই 25.5 আর 4 গুণ করে 102, এভাবে 35.5 আর 2 গুণ করে হচ্ছে 71, এভাবে এগুলো গুণ করে করে এখানে লেখা হয়েছে। তারপর এই সব FI XI যোগ করে যা হয় সেটাকে আমরা যে এইভাবে একটা চিহ্ন দিয়ে লিখি, এটা সামেশন চিহ্ন, যোগফল বা সামেশন অফ FI XI। এই যে FI XI যে নির্ণয় করা হয়েছে এইগুলোর সামেশন হচ্ছে, এগুলো যোগ করে যা হয় 779 হয়েছে এই ক্ষেত্রে। আর এখানে n এর মান অর্থাৎ মোট উপাত্ত হচ্ছে 18। গড় নির্ণয় করব আমরা। গড় সমান সমান এই যে সামেশন অফ FI XI ডিভাইডেড বাই n, সূত্র এটা। তারপর এটার মান 779 আর n হচ্ছে 18, ভাগ করে দিলে পাওয়া যাবে হচ্ছে 43.28। এখানে দশমিকের পর 2 ঘর নেওয়া হয়েছে। তো এই হচ্ছে প্রদত্ত উপাত্তগুলোর গড়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।